নেত্রকোনা ভ্রমণ করি প্রথম 2017 সালে। কোনো অঞ্চল ভ্রমণ করবার সময় সেই অঞ্চলে স্থানীয় লেখকদের বই সংগ্রহ করি আমি বহু আগ থেকেই। সুযোগ হলে সেই লেখকদের সাথে সাক্ষাৎ করার জন্যও আগ্রহী হই। নেত্রকোনায় গিয়ে একইভাবে খোঁজ করছিলাম নেত্রকোনার ইতিহাসের ওপর কোনো গ্রন্থ রয়েছে কিনা। স্থানীয় সাংবাদিক, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি মুনির ভাই আমাকে সাহায্য করলেন বইয়ের তথ্য দিয়ে। তবে বইটি সেই সময় হাতে পাইনি, লেখকের সাথেও দেখা হয়নি। অল্প কদিন বাদেই মুনির ভাই ডাকযোগে বইটি পাঠিয়েছেন, সেজন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2017 সালে লেখকের নেত্রকোনা জেলার ইতিহাস বইটি পড়ি। সেই সুবাদেই লেখককে জানা মানে বই পড়ে জানা। এর মাঝে কেটে গেল দীর্ঘ 7-8 বছর। দ্বিতীয় দফায় নেত্রকোনা ভ্রমণে গিয়েই লেখকের সাথে সাক্ষাৎ করেছি প্রথমে। বলছি লেখক আলী আহমেদ খান আইয়ুবের কথা। নিজ জেলায় বসে তিনি নিজ অঞ্চলের ইতিহাস নিয়ে ভাবছেন, কাজ করছেন। দেশ জুড়ে এরকম বহু লেখক রয়েছেন, তাদের কাজের বিষয় খুব স্বল্প সংখ্যক মানুষ জানেন। তারা তথাকথিত জনপ্রিয়তার তোয়াক্কাও করেন না, কেবলমাত্র অঞ্চলপ্রীতি ও দেশপ্রীতি তাদেরকে ধাবিত করে। তাদের কাজ দেখি উৎসাহিত হই, অনুপ্রেরণা পাই দেশ নিয়ে আরও বেশি কাজ করার। লেখক আলী আহমেদ খান আইয়ুব নেত্রকোনাকে ঘিরে গ্রন্থ লিখেছেন 15টি। এর মাঝে বৃহত্তর ময়মনসিংহ নিয়েও গ্রন্থ রয়েছে। নেত্রকোনার আদিবাসী রাজনৈতিক ইতিহাস নিয়েও তিনি কাজ করেছেন। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার পাগলপন্থী বিদ্রোহের ইতিহাস নিয়ে। লেখক অঞ্চলপ্রীতি থেকেই নিজ বাড়ির নাম রেখেছেন নেত্রকোনা। জিজ্ঞেস করেছিলাম নেত্রকোনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা এর ভৌগোলিক ও রাজনৈতিক ইতিহাসের জন্য, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ এই বিষয়ে অবগত নয় এবং নেত্রকোনা কিছুটা অবহেলিত জনপদ। চলুন তবে লেখকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। তো আজকে আপনার সাথে দেখা হলো, সেটা খুব ভালো লাগছে। তো আমার একটু জানার আগ্রহ ছিল আপনার কাছে যে নেত্রকোনার ইতিহাসের ওপর লেখার জন্য আপনার আগ্রহ হলো কি করে? ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলে নিই যে আমরা যারা লেখালেখি করি আমাদের সার্থকতা কিন্তু এই জায়গায়, যে আপনি যে বললেন যে 2017 সালে আপনি আমার সন্ধান পেয়েছেন, জি, অনেকের সাথে কথা বলেছেন, জি, তারা আমার কথা বলেছে। আমাদের সার্থকতাটা এই জায়গায়। আমরা তো আর অর্থনীতির দিকে আর চিন্তাটা করি না, আমরা এই চিন্তাটাই এই চিন্তাটা না এমনিতেই আসে যে আমাদের সার্থকতাটাই ওই জায়গায়, যে মানুষ চেনে জানে এইটুকুই। আর যে আগ্রহটা সৃষ্টি হওয়ার পিছনে কারণটা হলো আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলটা সম্পর্কে, সেই জেলা সম্পর্কে কিংবা সেই উপবিভাগ সম্পর্কে মানুষের জানার আগ্রহ তো নিঃসন্দেহে আছে। আর আমার বিষয়টা হলো আমি আমার অঞ্চল প্রীতি কিংবা আমার স্থানের প্রতি একটা প্রীতি থেকেই আমি সেই কাজটা করা। আর সবচেয়ে বড় বিষয় হলো যে সারা বাংলাদেশে বিভিন্ন বৃহত্তর জেলাগুলার উপর একসময় ইতিহাস রচিত হয়েছিল। ব্রিটিশরা একটা কাজ করেছিল যেটা হলো ডিস্ট্রিক্ট গেজেটিয়ার। জি, ডিস্ট্রিক্ট গেজেটিয়ার সেই ডিস্ট্রিক্ট গেজেটিয়ার হওয়ার পরে দেখা গেছে যে স্থানীয় উদ্যোগে খুব একটা কাজ হয় নাই। এরপরেও হয়েছে, যেমন কেদারনাথ মজুমদার, এরপরে আছে আপনার অচ্যুতচরণ চৌধুরী, এরপর এরকম সারা বাংলাদেশে বাগেরহাটের অনেকেই কাজ করেছেন, দেশের বাইরে অনেকেই কাজ করেছেন। এরপরে গারো হিলের উপর কাজ করেছেন, দি গারোজ যে গ্রন্থটি, মেজর ফ্রেফেয়ার্স, এরকম অনেকেই কাজ করেছেন। আর সেই সমস্ত কাজের ধারাবাহিকতায় আমি চিন্তা করলাম যে অন্তত আমার জেলা, আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমার সাধারণ মানুষকে জানানো উচিত এবং নিজেও জানা উচিত। প্রথমে আমি নিজে জানতে চেষ্টা করেছি, পরবর্তী সময়ে আমি চেষ্টা করেছি অন্যেরা জানুক। এই থেকেই আমি আমার জেলার প্রতি অনেকটা এই বায়াসনেস এসে যায়। সেই মানে অঞ্চল প্রীতি থেকে আসলে আপনার এই কাজটা আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আমার গ্রামের বাড়ির নামটা কিন্তু নেত্রকোনা। জি, আপনারা জানেন কিনা জানি না, রবীন্দ্রনাথের প্রশান্ত কুমারী মহারানবিশের বাড়িতে একটি রুমে রবীন্দ্রনাথ অনেক সময় বসে লিখতেন। সেই বাড়িটির নাম ছিল কিন্তু নেত্রকোনা। আচ্ছা, সেই রুমটির নাম ছিল নেত্রকোনা। সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আমি আমার জেলাকে আমি কেন বাইরে ফোকাস করব না, বুঝেছি। সেই চিন্তা থেকে কিন্তু আমার বাড়ির নামও কিন্তু আমি নেত্রকোনায় করেছি। নেত্রকোনা আমি দেখলাম, বাড়ির সামনে লেখা রয়েছে নেত্রকোনা, আমি দেখলাম সেই জিনিসটা। না স্যার, আপনার লিখিত বইয়ের সংখ্যা কত? 14টার উপরে হবে।
মানে আর নেত্রকোনার বা ময়মনসিংহ বিভাগের উপরে কতগুলো? হ্যাঁ, সবগুলাই ময়মনসিংহ বিভাগ তো আছেই, নেত্রকোনার উপর আছে বেশ কয়টা, আর বেশ কয়টা আছে আদিবাসী হ্যাঁ, আমি দেখলাম স্যার আদিবাসী এখানে বই, জনগোষ্ঠীর উপর। আমাদের সামনে কিছু বই রয়েছে, হ্যাঁ, আমি দেখলাম আদিবাসীদের উপরে আপনার হ্যাঁ। আগ্রহ রয়েছে আমি যেহেতু। প্রথমে কাজ করি নেত্রকোনা জেলার উপর। আচ্ছা আমি নেত্রকোনা জেলার উপর কাজ করতে গিয়ে দেখি যে আমাদের জনগোষ্ঠীর একটা বৃহত্তর অংশ আদিবাসী জনগোষ্ঠী। আচ্ছা আমাদের এই অঞ্চলে যেমন গারো, হাজং, কোচ, বানাই, হুদি, ডালু এই সম্প্রদায়ের মানুষগুলো আছে। সেই মানুষগুলো সম্পর্কে আগ্রহ আমার সৃষ্টি হয় আমি যখন নেত্রকোনা জেলার ইতিহাস লিখি। ইতিহাস লিখতে যেয়ে কিন্তু সেই মানুষগুলোর উপর আমার আগ্রহ সৃষ্টি হয়েছে। পরবর্তী সময়ে আমি প্রথমেই কাজ করি গারো পাহাড় অঞ্চলে আদিবাসী। আচ্ছা ওই যে আমি যে কটা আদিবাসীর কথা বললাম, 6টা আদিবাসীর কথা বললাম, সেই 6টা আদিবাসী নিয়ে একটি গ্রন্থ প্রণয়নের পরিকল্পনা করি। পরবর্তী সময়ে আমার এক বন্ধু ডক্টর তপন বাগচি, আপনি তাকে চেনেন কিনা জানি জি না। জি ওনার নাম শুনেছি। হ্যাঁ, বাংলা একাডেমির পরিচালক উনি, জি ফোকলোর বিভাগের। তিনি আমাকে ইয়ে করলেন যে বাংলাদেশে হাজংদের উপর কোনো বই নেই। আচ্ছা তখন আমি ওই গারো পাহাড় অঞ্চলে আদিবাসী ওই বইটার কাজ শেষ করার আগেই বাংলাদেশে হাজং সম্প্রদায় নামে একটি বই বেরোয় আমার। সেই বইটি বেশ প্রশংসিত হয়েছিল সারা বাংলাদেশে এবং ভারতে। এরপরে আসি গারো পাহাড় অঞ্চলের আদিবাসী, ওই বইটা বের হয় তার পরের আচ্ছা বছর। আচ্ছা এইভাবে আদিবাসীদের উপর একে একে আমি গ্রন্থ প্রণয়ন করতে আরম্ভ করি। আর সবচেয়ে বড় জিনিস, একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে যে আদিবাসী জনগোষ্ঠীর যে ধর্মীয় পরিবর্তন, সে ধর্ম পরিবর্তনের বিষয়টা যে ক্রমাগতভাবে আমরা অনেকেই দেখি যে গারো, হাজংরা হিন্দু হয়ে গেছে, জি কিন্তু কবে হিন্দু হয়েছে, কখন হিন্দু হয়েছে, কেন হিন্দু হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। সেই জিনিসটা খুঁজতে যে আমি তাদের ধর্মের বিবর্তনের ইতিহাসটা আমি পাই। আর আচ্ছা আরেকটা কথা বলে রাখি, 2009 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস একটা সেমিনার আয়োজন করে। সেই সেমিনারের নাম ছিল 20 শতকের বাংলা। আমাকে একটা প্রবন্ধ উপস্থাপনের জন্য দেওয়া হয়েছিল। সেই প্রবন্ধ ছিল 20 শতকে গারো সমাজে খ্রিস্ট ধর্ম। সেই প্রবন্ধে কাজ করতে যে আমি গারো সম্প্রদায়ের যে আদি ধর্মটা সন্ধান পাই, তাদের ধর্মের পরিবর্তনের প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সন্ধান পাই। সেই প্রক্রিয়াটার উপর কাজ করতে যে গারো সম্প্রদায়ের ধর্মের উৎস প্রভাব, এই নামে আমার একটি বই বের হয়। সেই বইটি সারা বাংলাদেশে খুব প্রশংসিত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা পড়ানো হয়। এবং এই বইটাই যখন ভারতে খুব চাহিদা, তখন ভারত থেকে বের হয় গারো সম্প্রদায় ধর্মচিন্তা নামে। আচ্ছা কলেজ স্ট্রিটের জ্যাকে বক্স থেকে প্রকাশিত হয়। এর পরবর্তী সময়ে ক্রমান্বয়ে কোচদের উপরে একটা বই হয়, প্রকাশিত হয়। এরপরে আমাদের অঞ্চলে কয়টা জাতি আছে, এরা সংখ্যা একেবারেই কম। সম্ভবত ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে স্বল্প সংখ্যক মানুষ বসবাস করে একটা জাতির, এটা হলো বানাই। তাদের জনসংখ্যা সারা বাংলাদেশে 224 জন। নেত্রকোনাতে কি রকম সংখ্যক আছে? নেত্রকোনায় ধরেন বড় জোর 100 কয়েকজন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 150-র উপর হবে না। আচ্ছা, এখানে স্যার আপনি কি মানে এই ইতিহাস বা আদিবাসীদের ছাড়াও কি আরো লিখিত বই আছে আপনার? আমি একসময় সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিলাম। আচ্ছা, সেই সম্পৃক্ত থাকার ফলে বৃহত্তর ময়মনসিংহের সাময়িকী ও সংবাদপত্র নামে একটি বই আমি প্রণয়নের পরিকল্পনা আমার দীর্ঘদিনের ছিল। সেই বইটি পরে আপনার হয়েছে কথা প্রকাশ থেকে। এখন অবশ্য সেই বইটার এডিশন নেই, এই সামনে হয়তো বা এডিশন প্রকাশ হবে। সেই বইটাতে কাজ করতে যে আমি দীর্ঘদিন কাজ করেছি। প্রাচীন সংবাদপত্র আমাদের বৃহত্তর ময়মনসিংহের, তা শেরপুর থেকে শুরু হয়েছিল 1865 সালে। 1865 সাল থেকে 2000 সাল পর্যন্ত প্রায় 1500 মতো সংবাদপত্রের উপর আমি কাজ করেছি। হ্যাঁ, এইবার যে এডিশনটা আসবে ওইটাতে জামালপুরের সরিষাবাড়ি অঞ্চলের ময়রাকুল অঞ্চল থেকে একটি সংবাদপত্র বেরোতো, এটার নাম ছিল মাসিক বিক্রমপুর। সেই পত্রিকাটারও আমি সন্ধান পেয়েছি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে। এরকম অনেক পত্রিকার সন্ধান পাওয়া যায়, যেমন কিশোরগঞ্জের আর্য গৌরব। আচ্ছা, সেই পত্রিকাগুলার খবর আপনি সব সংকলন করেছেন একসাথে? সংকলন না, এইগুলা
এই ওই পত্রিকাগুলোর উপর আমি আলোচনা করেছি। আচ্ছা, হ্যাঁ, এটার মাইথোলজি কি ছিল, এটা কেন প্রকাশ হতো, কোত্থেকে প্রকাশ হতো, কত পৃষ্ঠা ছিল, এটার আকার কি, এটা সম্পাদককে, প্রকাশককে, কোন পেজ এটা থেকে ছাপা হতো। খুবই তো তথ্য সমৃদ্ধ। হ্যাঁ, তাহলে যদিও এই কথাটা জিজ্ঞেস করতে কেমন লাগছে আমি জানি না। আপনি বললেন আপনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। মানে আপনি পেশাগত জীবনে আসলে কি করেছেন? আমি এখন পেশাগত জীবনে লেখালেখি ছাড়া আমার অন্য কিছু নেই। আচ্ছা, একসময় সাংবাদিকতার সাথে আচ্ছা। ইনভলভ তো ছিলাম। কত বছর ধরে আপনি আসলে লেখালেখি করছেন? আমি আমি ৮০ সাল থেকে ৭৯ সাল থেকে আমার লেখালেখিটা শুরু। লেখালেখি শুরু হ্যাঁ, হলো। আর এ প্রবন্ধ লেখা শুরু হয় এই ৯০ এর দশক থেকে। ৯০। আচ্ছা, এখন হচ্ছে বর্তমানে আপনি কি নিয়ে লিখছেন? কি আ নিয়ে কাজ করছেন? আমি বর্তমানে কাজ করছি নবাব সিরাজের পতনের পর জি, যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ জি, হয়েছিল, ফকির সন্ন্যাসী বিদ্রোহের একটা বড় পার্ট ছিল পাগলপন্থী বিদ্রোহ। জি, পাগলপন্থী। এটার এরিয়াটা ছিল জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলটাতে ছিল। এই পাগলপন্থী বিদ্রোহের উপর আমি আমার জীবনের প্রথম কিন্তু ওই বিষয়টার উপরে আমি স্টাডি শুরু করেছিলাম। এই পাগলপন্থী বিদ্রোহের উপর আমি আমি গত বছরও কলকাতা থেকে অনেক তথ্যপত্র সংগ্রহ করেছি। আমি পাগলপন্থী বিদ্রোহের উপরে কাজ কাজ করছি আর কি। এখন পড়াশোনা করছি। আমি আমার ইচ্ছা আছে এটার উপর আমি এটার উপরে আমার বিশদ কাজ করার। বৃহৎ আচ্ছা। কাজ করার। সবথেকে আমার জানার যে বিষয়টা আগ্রহ আছে বা আমি যেটার জন্য এসেছি আপনার কাছে, নেত্রকোনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মানে এটা আমি মনে করি আপনার বইতেও সেই রকম আছে, আপনার অঞ্চল প্রীতি আছে, ইতিহাস অনুরাগ আছে। সবকিছু মিলিয়ে আমাদের সাধারণ মানুষের জন্য আপনি একটু নেত্রকোনাকে তুলে ধরেন বা নেত্রকোনা একটা গুরুত্বপূর্ণ অঞ্চল বাংলাদেশের, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? আপনি দেখেন মানুষের যে বিচিত্রতা, বিচিত্র মানুষের বসবাস নেত্রকোনায়। যেমন আছে আদিবাসী জনগোষ্ঠী, ক্ষুদ্র জনগোষ্ঠী, আমরা সম্প্রতিকালে যাদেরকে বলছি সেই ক্ষুদ্র জনগোষ্ঠীর একটা বৃহৎ অংশ আছে বাঙালি মুসলমান, ওই জায়গাতেই আছে বাঙালি হিন্দু, তার পাশাপাশি বিহার এবং অন্যান্য স্থান থেকে আসা অনেক জনগোষ্ঠীর মানুষজন এই নেত্রকোনায় বসবাস করেন। আর ভৌগোলিক দিকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, একদিকে হাওর, একদিকে পাহাড়, দক্ষিণে হাওর, উত্তরে পাহাড়, মাঝখানে সমতল ভূমি। সেই সমতল ভূমিটা ক্রমান্বয়ে পশ্চিম উত্তর দিক থেকে পূর্ব দক্ষিণ কোণের দিকে ক্রমান্বয়ে হেলে গেছে, যার ফলে নেত্রকোনার প্রত্যেকটা নদী কিন্তু পূর্ব দক্ষিণ দিকে হেলানো, আচ্ছা, প্রবাহিত হয়েছে। এই যে একটা এই যে স্থানটাতে বিচিত্র মানুষের বসবাস, মানে ভৌগোলিক বিচিত্রতা হ্যাঁ, প্রচুর আছে। ভৌগোলিক বিচিত্রতা আছে। আর এখানকার মানুষ সংস্কৃতি মনা জন্মগত ভাবেই। আপনি বলতে পারেন হাওর অঞ্চল, হাওরের বিস্তীর্ণ অঞ্চল, পানি, সুতরাং এই পানি অধ্যুষিত অঞ্চলে মানুষের যে মানসিক অবস্থাটা এত মানে বিরহপ্রবণ, যা যদি আপনার উকিল মুন্সির গান শোনেন কিংবা এই আপনার মৌলানা মিরাসউদ্দিনের গান শোনেন, আপনি যদি ইয়ের গান শোনেন, ওই জালালকার গান শোনেন, রশিদউদ্দিনের গান শোনেন, তো সহজে আপনারা অনুমান করতে পারবেন। এছাড়া এই অঞ্চলে আরেকটা বিষয় আছে, যেটা একসময় ছিল ঘাটো গানের প্রভাব ছিল। ঘাটো গানকে আপনারা যেভাবেই বলেন, ঘাটো গানকে আমরা ভিন্ন চোখে সম্প্রতিকালে দেখি কিংবা এর আগে থেকে আমরা দেখা শুরু করছি। ঘাটো গান কিন্তু মূলত একটা ধর্মীয় গান, এটা আপনারা জানেন কিনা যায় না। অর্থাৎ এটা বৃহত্তর সিলেটের আজমিরিগঞ্জ থেকে কিন্তু সেই ঘাটো গানের উদ্ভব হয়েছিল। রাধা এবং কৃষ্ণের প্রেমের সেই বিরহ থেকেই সেই ঘাটো গানের উদ্ভব হয়েছিল। লালাবন্তী নামে জনৈক ভদ্রলোক, সে রাধা এবং কৃষ্ণের যে বিরহ, সেই বিরহের মাতোয়ারা হয়ে সে গৃহত্যাগ করেছিল। পরবর্তী সময় যখন তার বাড়িতে সে যায়, সেই বাড়িতে দুইজন কিশোরকে সে রাধা এবং কৃষ্ণ সাজিয়ে তারা এই বিরহপূর্ণ গান গাইতে শুরু করলো। এক পর্যায়ে ভাবলো সেই গানগুলা সাধারণ মানুষের মাঝে প্রচার করা উচিত। সেই সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে যে সে যেহেতু পানি অধ্যুষিত অঞ্চল, এক ঘাট থেকে আরেক ঘাটে সে নৌকা যোগে যাওয়ার ফলেই সে গানগুলা কিন্তু আপনার ঘাটু গান নামে খ্যাত, অর্থাৎ ঘাট থেকে ঘাটু আসছে। এই ঘাটু গানের প্রভাব ছিল আমাদের এই নেত্রকোনা অঞ্চলে।
সেই গানটা ক্রমান্বয়ে আমাদের জল ছাদ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, আচ্ছা। জল ছাদ পেটানো পর্যন্ত। এই যে ঘাটগানের প্রভাব এই নেত্রকোনায় ছিল। আরেকটি বিষয় আছে, যেমন ধামাইল গীত অর্থাৎ বিয়ের গীত। বিয়ের গীতটা আমরা দেখি সিলেট অঞ্চলে, বৃহত্তর সিলেট অঞ্চলে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই অঞ্চলে আছে। কিন্তু মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই অঞ্চলের সাথে আমাদের এই নেত্রকোনা অঞ্চলে মানুষের বৈবাহিক সম্পর্ক আছে, সামাজিক সম্পর্ক আছে। বিভিন্ন সম্পর্কের কারণেই সেই ধামাইল গীতটা এই বৃহত্তর সিলেট অঞ্চল থেকে নেত্রকোনায় কিন্তু সম্প্রসারিত হয়। এই আমাদের অঞ্চল ধামাইল গীতে কিন্তু একটা প্রভাব আছে। তবে হ্যাঁ, নেত্রকোনা সব জায়গায় না, কিন্তু এটা যদি আমরা ধরি হাওর অধ্যুষিত অঞ্চলটায়, অর্থাৎ নেত্রকোনা সব জায়গায় তো আর হাওর না, যে কেন্দুয়া, মদন, খালিয়াজুরি, কলমাকান্দা, মোহনগঞ্জ, হ্যাঁ, আটমালা এই অঞ্চলটাতে, এই সমস্ত অঞ্চলে আপনার সেই বিয়ের গীত অর্থাৎ ধামাইল গীতের প্রভাব আছে, এখন পর্যন্ত আছে। এছাড়া আরো অনেক গীত আছে, যেমন সারি গান। সারি গান তো আপনার সেই জল ছাড়া তো আর সারি গান হয় না, সে নৌকা বাইছেরা তো আর সেই গান হয় না, সে সারি গান। এরকম অসংখ্য গান আছে। সেই গানগুলোর উপর কাজ করেছে আমাদের নেত্রকোনা এক ভদ্রলোক, তার নাম শেরউদ্দিন কাশিমপুরী। আচ্ছা। শেরউদ্দিন কাশিমপুরীর একটা বই আছে, যেটা এই 1973 সালে প্রকাশিত হয়। এই বইটা প্রথম ছাপা শুরু হয় পাকিস্তান শাসনামলে 69 সালে। সেই বইটার ভিতরে দেখেছি পূর্ব পাকিস্তানের লোকসঙ্গীত পরিচিতি লেখা আছে, কিন্তু কভারে লেখা আছে বাংলাদেশের লোকসঙ্গীত পরিচিতি। এটার ভূমিকা পড়তে যে পরে দেখা যায় যে এই বইটা শুরু হয়েছিল এই পাকিস্তান আমলে 69 সাল থেকে, ভিতরটা ছাপা হয়েছিল 69 সালে, পরবর্তী সময়ে তার ওই কভার ছাপা হয়েছে বাংলাদেশ আমলে 1973 সালে, তা প্রকাশিত হয়েছে। ওই গানটাতে বিস্তর আমাদের এই অঞ্চলের গানের ইতিহাসের উপর, গানের বৈচিত্র্যতার উপর বিস্তর বর্ণনা আছে। এছাড়া আমাদের এই অঞ্চলের উপর কাজ করেছে আপনার রওশন ইসলামী, উনিও লোক সাহিত্যের উপর কাজ করেছেন খালেকদার চৌধুরী। এরকম অসংখ্য মানুষ কাজ করেছেন। নেত্রকোনার ঐতিহাসিক দিকটা একটু বলেন। আমরা যদি নেত্রকোনার ঐতিহাসিক দিক যদি দেখতে যাই, তো আলাউদ্দিন হোসেন শাহ, সেই সময়ে আমাদের নেত্রকোনা অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। আমাদের ভূমি গঠনের অস্তিত্ব যদি আরো পুরনো যাই, পিছনে যাই, তাহলে আমরা দেখতে পাই নেত্রকোনা অসংখ্য গ্রামের নাম আছে ডহর, নামের শেষে ডহর। ডহর শব্দটা যদি আবিধানিক অর্থ খুঁজেন, তার অর্থ হয় নিচু ভূমি থেকে উঁচু ভূমিতে উন্নীত হওয়া। তাই চলিত ডহর, সোহাগী ডহর, বামন ডহর, নারায়ণ ডহর, পূর্ব ডহর, এরকম অসংখ্য ডহর আছে। তাহলে এতে আমরা অনুমান করতে পারি আমাদের নেত্রকোনার এই ভূমি স্ট্রাকচারটা অনেক আগের। আর আমরা যদি ঐতিহাসিক দিক বিবেচনা করি, তাহলে আলাউদ্দিন হোসেন শাহ, নসর শাহ, তাদের শাসন আমল হয়তো বা আমাদের অঞ্চলে ছিল না, হয় আমাদের এই অঞ্চলের পরগনার নাম নসর সাহেব কেন হবে, তা তো অবশ্যই হ্যাঁ, আমরা সেই চিন্তা তো করতেই পারি। এর আগে যদি আমরা দেখি সুলতানি আমলে আমাদের ওই যে কেন্দুয়ার রয়্যাল বাড়ি, কেন্দুয়ার রয়্যাল বাড়ি যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন আছে, সেই সমস্ত নিদর্শন আমাদেরকে স্পষ্ট বলে দেয় যে রয়্যাল বাড়ি অঞ্চলটা অতি প্রাচীন, সেই জায়গাতে দুর্গ আছে, মসজিদ আছে। আর ঠিক তদ্রুপ এই রয়্যাল বাড়ির সাথে এখন তো আমরা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়েছি, রাজনৈতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়েছি। গৌরীপুরের কাছে বোকাইনগর, এটাও কিন্তু আমাদের একই টেরিটরিতে আছে। বোকাইনগর, বেতাম দুর্গ, ওই যে মোহনগঞ্জের কাছে। এরকম ভাবে যদি দেখি, তাহলে পানি অধ্যুষিত সেই ভাটি অঞ্চল থেকে এই জলদস্যুদের আক্রমণ থেকে স্থলভাগকে রক্ষার্থেই এই দুর্গগুলা হয়ে ওঠে। এতে করে আমাদের অনুমান হয় যেটা অনেক প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আমাদেরকে প্রমাণ করে দেয় এটা অতি প্রাচীন একটি স্থান। আর একটু যদি আমরা দেখি যে অনেক জায়গায় দেখা যায় প্রাচীন পুকুর আছে, যে পুকুরগুলা যেমন খোঁজার দিঘি নামে খ্যাত। মোহনগঞ্জ পাওয়া যায় খোঁজার দিঘি, এরপরে পাওয়া যায় আপনার এই ইয়েতে পাওয়া যায় কেন্দুয়ার গহরপুরে পাওয়া যায় সে খোঁজার দিঘি। এরকম ভাবে আমরা অনেক প্রাচীন নিদর্শনের লীলাভূমি এই নেত্রকোনা। রাজনৈতিক দিকটাও একটু বলেন, টঙ্ক বিদ্রোহের কথা। রাজনৈতিক দিকে যদি আমরা বিচার বিশ্লেষণ করতে যাই, তা আমরা দেখি নবাব সিরাজের পতনের পরেই প্রথম যে আন্দোলনটা শুরু হয়, আমরা ইতিহাসে এটাকে পড়ি ফকির সন্ন্যাসী বিদ্রোহ হিসাবে।
কিন্তু তারই একটা অংশ ছিল যেটাকে করম শাহর নেতৃত্বে আপনার শুরু হয়, এটাকে বলে পাগলপন্থী বিদ্রোহ। জর্জ মরিসন সর্বপ্রথম এটাকে ম্যাড রেভলিউশন হিসেবে আখ্যায়িত করেন, পরবর্তী সময় বাঙালি ঐতিহাসিক এটাকে পাগলপন্থী বলেন। সেই পাগলপন্থী বিদ্রোহটা আজকের নেত্রকোনাকে একেবারে বলা যাবে না, তার সাথে জামালপুর যোগ করতে হবে, আমাদের যোগ করতে হবে শেরপুর, আমাদের যোগ করতে হবে সেই গারো হিলের অংশ বিশেষ। এটা তো একটা আন্দোলন, তো আর কোনো ভৌগোলিক পরিসীমার ভিতরে হয় না, এটা হ্যাঁ এটা ছড়িয়ে পড়ে। তবে পাগলপন্থীদের মূল আস্থাটা এক পর্যায়ে আমাদের নেত্রকোনার শঙ্করপুরে স্থাপিত হয়, নেত্রকোনার দুর্গাপুরের শঙ্করপুরে। পরবর্তী সময়ে 1817 সালে শঙ্করপুর থেকে কংস নদী পেরিয়ে তার দক্ষিণ দিকে লেটিকান্দা নামক স্থানান্তরিত হয়, যে লেটিকান্দা গ্রামটি হলো নেত্রকোনার পূর্ব ধলাতে। দুর্গাপুর থেকে পূর্ব ধলায় তার স্থানান্তরিত এক অংশ ওই জায়গায় থেকেছিল, শঙ্করপুরে থেকেছিল, আর বাকি অংশটা লেটিকান্দা এসে যায়। সেই লেটিকান্দা থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিস্তর ভূমিকা রাখে তারা। 1825 থেকে 1827 সাল পর্যন্ত এই অঞ্চল স্বাধীন ছিল। এটাকে অনেক ঐতিহাসিক নবীন প্রজাতন্ত্র হিসাবে আখ্যায়িত করেছেন টিপু পাগলার নেতৃত্বে। এটা রাজধানী প্রথম স্থাপন করা হয়েছিল জামালপুরের গড়জরিপাতে। পরে রাধাচরণ দারোগা, দর্জন বরকন্দার সহ টিপু পাগলাকে, তাদের সঙ্গীদেরকে অ্যারেস্ট করে ময়মনসিংহ জেলখানায় ছিল। 1852 সালের মে মাসে তিনি মারা যান। 1852 সালের মে মাসে মারা যাওয়ার পর থেকেই আন্দোলনটা অনেকটা স্তীমিত হয়ে যায়। পরবর্তী সময়ে সেই আন্দোলনটার হাল ধরে হদি সম্প্রদায়ের দুই ব্যক্তি, জানকু পাতর এবং দুবরাজ পাতর। এই জানকু পাতর এবং দুবরাজ পাতর তাদের নেতৃত্বেই এই আন্দোলনটা হয়, পরবর্তী সময় হয়। এটা জামালপুরে সর্বশেষ এটার ছিল। এরপরে থেকে আর সেই আন্দোলনের আর হদিস পাওয়া যায় না। এরপরে যদি আমরা দেখি বড় আন্দোলন, তাহলে আমরা টঙ্ক আন্দোলনকে ধরতে পারি। টঙ্ক আন্দোলনটা স্থানীয় নাম, এটা সারা দেশে হয়েছিল তেবাগ আন্দোলন নামে। তবে প্রথম এটা আমাদের অঞ্চলে টঙ্ক আন্দোলন নামেই পরিচিত, এখনো টঙ্ক আন্দোলন নামেই খ্যাত। এটা কমরেড মণি সিং, শোষণ দুর্গাপুরের জমিদার পরিবারের আত্মীয়। এটা কিন্তু অনেকেই একটা বড় ধরনের ভুল করেন, মণি সিংকে বলেন দুর্গাপুরের জমিদারদের পরিবারের তাদের বংশধর, কিন্তু আদৌ কিন্তু তাদের বংশধর না, জমিদার পরিবারের ভাগ্নে সে। কালীকুমার সিংহের বাড়ি ছিল নেত্রকোনার পূর্ব ধলার, এখন যে কলেজটা আছে ওই জায়গাতে যে সিং বাড়ি ছিল, ওই সিং বাড়ির কালীকুমার সিংহ ছিল। 1900 সালে তিনি কলকাতা স্থানান্তর হয়েছিলেন। 1900 সালেই মণি সিংহের জন্ম। এখন তার জন্মটা কি পূর্বধলায় হয়েছিল 1900 সালে, না কলকাতায় হয়েছিল, তা কিন্তু মণি সিং নিজেও বলেননি। আচ্ছা, হ্যাঁ, পরবর্তী সময়ে আর্থিক কারণে কালীকুমার সিংহ মারা যাওয়ার পরে আর্থিক কারণে তারা দুর্গাপুরে স্থায়ী বসবাস শুরু করেন। মণি সিং এর মা তার ভাই বোনদেরকে নিয়ে ওই জায়গাতেই মণি সিং আন্দোলনটা পরবর্তী সময়ে তার যৌবনে আরম্ভ করেন। এটা টঙ্ক আন্দোলন নামে খ্যাত ছিল, অর্থাৎ ডান করণী খাজনা নামে যেটা খ্যাত। এই যে টঙ্ক আন্দোলনে তো শত শত মানুষ মারা গেছে আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের উত্তরাংশে। এই টঙ্ক আন্দোলন তো এখন পৃথিবী বিখ্যাত। টঙ্ক আন্দোলনের উপরে অনেকেই পিএইচডি করতে চান, টঙ্ক আন্দোলনের উপরে অনেকেই গবেষণা করেন। আমি নিজেও কম বেশি করেছি। টঙ্ক আন্দোলনের উপরে মণি সিং নিজে একটা বই লিখেছেন, যে বইটার নাম জীবন সংগ্রাম। টঙ্ক আন্দোলনের উপরে কাজ করেছেন শেরপুরের প্রমোদ গুপ্ত, যার বইটার নাম হলো যে সংগ্রামের শেষ নেই। টঙ্ক এবং তেবাগ আন্দোলনের উপর কাজ করেছেন মৌলভী আব্দুল হান্নান। এই তিনটা বই টঙ্ক আন্দোলনের উপরে আমাদেরকে বিস্তর ধারণা দেয়। এরপরে যদি আমরা আসি টঙ্ক আন্দোলনের পরে তেবাগ আন্দোলন কিন্তু আমাদের নেত্রকোনা হয়েছে। নেত্রকোনা সিংহের বাংলা, কাইলাটি, রামেশ্বরপুর, এই স্থানগুলোতে তেবাগ আন্দোলন হয়েছে। আর ওই সময় তার পরবর্তী সময়ে 46 সালেই আমাদের নেত্রকোনায় নিখিল ভারত কৃষক সম্মেলন হয়েছিল, যা খুব বিখ্যাত। এই নিখিল ভারত কৃষক সম্মেলন 46 সালের এপ্রিল মাসে হয়। এখন যেটা নেত্রকোনার জেলা কালেক্টরেট অফিস, ওই যে মাঠটা বিএডিসির মাঠটা, ওই মাঠটাই ছিল টঙ্ক আন্দোলনের, অর্থাৎ নাগরার মাঠ নামে খ্যাত ছিল। ওই মাঠটাতে তৎকালীন সময়ে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আর ওই সময় থেকে এই যে রেড বালি, অর্থাৎ
র্যাড শব্দটা কিন্তু বালিগ্রামের আগে সংযুক্ত হয়, অর্থাৎ এই ব্রিটিশ পুলিশরা ওই অঞ্চলে আন্দোলনকারীদের হিসাবে চিহ্নিত করে এটাকে কিন্তু রেড ভ্যালি বলে। আচ্ছা আজ পর্যন্ত সেই গ্রামটা কিন্তু রেড ভ্যালি নামে খ্যাত। আর এই টঙ্ক আন্দোলন শেষ হওয়ার পরে, তেবাগা আন্দোলন শেষ হওয়ার পরে আমরা যদি নেত্রকোনার দিকে তাকাই তাহলে ভাষা আন্দোলনের একটা প্রভাব পড়ে। ভাষা আন্দোলনের নেত্রকোনায় আমার কাছে একটা একটা জিনিস আছে যে তৎকালীন সময়ে মুসলিম লীগ যে ভাষা আন্দোলনের বিপক্ষে প্রচারপত্র প্রকাশ করেছিল, একটা বুলেটিন প্রকাশ করেছিল। সেই বুলেটিনে মুসলিম লীগের টাউন কমিটি এবং এই আপনার মহকুমা কমিটির লোকজন মুসলিম লীগ ওই ভাষা আন্দোলনটাকে নাস্তিকদের একটা আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছিল, কমিউনিস্টদের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে তারা। এটা এর ফলে ভাষা আন্দোলনে ক্রমান্বয়ে এই অঞ্চলে অনেক মানুষ, অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ, যেমন আব্দুল ওয়াদুদ খান, আব্দুল হামিদ, উনি এমবিবিএস ডাক্তার ছিলেন, আপনার ফজলুল কাদের সাহেব, উনি একজন লয়ার ছিলেন। হ্যাঁ, এরকম অনেক মানুষ ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। অধ্যাপক যতীন সরকার, তিনিও কিন্তু ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। ভাষা আন্দোলনের সময় তিনি নেত্রকোনার চৌনাথ স্কুলের ছাত্র ছিলেন। এরকম অনেকেই ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। পরবর্তী সময়ে আমরা যদি দেখি নেত্রকোনায় 70-এর নির্বাচন একেবারে তুঙ্গে ওঠে। 70-এর নির্বাচনে একেবারে নিরঙ্কুশভাবে নেত্রকোনার সবকটা যে সিট, জাতীয় পরিষদে ছিল 3টা সিট, প্রাদেশিক পরিষদে ছিল 6টা সিট। এই 6টা সিটেই আওয়ামী লীগ যায়, আওয়ামী লীগ তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর পরবর্তী সময় আমরা যদি আমরা দেখতে পারি আমাদের সেই মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে নেত্রকোনার লোকজন আশ্রয় নিয়েছিল এই ভারতের শিববাড়ি, নেওলাগিরি, ভাগমারা, মহাদেও, মহেশকলা। বুঝেছি স্যার। হ্যাঁ, এই স্থানগুলোতে তারা আশ্রয় নেয় এবং মুক্তিযুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধ, আমাদের যুদ্ধটা পুরোপুরি শুরু হয় জুন মাস থেকে, জুলাই থেকে। আচ্ছা শেষ হয় 9 ডিসেম্বর আচ্ছা 1971। এই হলো নেত্রকোনার রাজনৈতিক হ্যাঁ, আন্দোলন। পুরো ইতিহাস আপনার কাছে জানা হলো স্যার। আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল, কমলা রানীর দিঘি নিয়ে তো কিংবদন্তি, কথা উপকথার শেষ নেই। স্যার আপনি একটু বলেন, এটা চিহ্নিত স্থান, কালকে গিয়ে তো পুরো চিহ্নিত স্থানটা আমি খুঁজে পাইনি। তো আপনি এটার চিহ্নিত স্থানটা আর এটার ইতিহাস বা আসলেও সাগর দিঘি, কমলা রানীর দিঘির বিষয়টা অল্প করে একটু বলেন। বাংলাদেশে কমলা রানীর দিঘি নামে কিন্তু অসংখ্য দিঘি, অনেক বরিশালেও রয়েছে, ফেনীতে আছে, নোয়াখালীতে আছে কমলা রানীর দিঘি। এখন আরেকটা বিষয় আনতে হয়, যে একটু আগে বললাম যে আমাদের সংস্কৃতি ঐতিহ্যের কথা, যে আমরা অনেক গানের কথা বললাম, ধামাইল গীতের কথা বললাম, আমরা বললাম গাটো গানের কথা। আমাদের অঞ্চলে আরেকটা গানের প্রভাব ছিল, যেটা কবি গান। জি। জমিদার পরিবারে যখন তারা বাৎসরিক খাজনা আদায় করতেন, তখন মানুষকে বিনোদন দেওয়ার জন্য বাউল গানের আশ্রয় নিতেন। বাউল গান শুরু হতো, কিংবা নাটক শুরু হতো, যাত্রাপালা শুরু হতো, কিংবা কবি গান। বিশেষ করে কবি গানের প্রভাবটা একটু বেশি ছিল। এই কবিয়ালরা যখন জমিদার বাড়িতে আসতো, তখন দেখা গেছে অনেক সময় জমিদারদেরকে নায়ক করে কিংবা জমিদার পত্নীকে নায়িকা করে কোনো একটা কাহিনীর বিন্যাস স্থাপন করে সেই কাহিনীর উপর তারা কবি গান প্রচার করত। সেটা গীত আকারে হোক কিংবা অন্যান্য এতে আকারে হোক, লম্বা গীত আকারে পরবর্তী সময় হয়েছে। ঠিক কমলা রানীর দিঘি একটা স্থানীয় উপাখ্যান। এটার ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, ইতিহাসে এইটুকু পাওয়া যায় যে প্রত্যেক জমিদার তার প্রজা সাধারণের জন্য পানীয় জলের ব্যবস্থা করতে যেয়ে তারা পুকুর খনন করেছিলেন। যে পুকুরটা আমরা কমলা রানীর দিঘি নামে জানি, সেই পুকুরটা শোষণ জমিদার তাদের প্রজাদের পানীয় জল চাহিদা পূরণের জন্য করেছিলেন। তার পাশে বাকলজোড়া ইউনিয়নে কিন্তু আরেকটা পুকুর আছে। আচ্ছা, ওটাকে আয়তন কি আসলে কেমন ছিল? আয়তন এখন বলা এটা মুশকিল। এটা আয়তন অনেক বড় ছিল অবশ্যই। এখনই তো অনেক মাঠ, একটা মাঠ। জি স্যার। হ্যাঁ, আয়তন নিঃসন্দেহে অনেক বড় ছিল। তৎকালীন সময়ে পুকুর তো বেশ কয়টা জনপদের পানীয় চাহিদা পূরণ করতে গেলে পুকুরের বিস্তৃত তো অবশ্যই আয়তনটা বড় করতেই হতো। তবে এই কমলা রানীর দিঘি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করে একটা কারণে, কমলা রানীর দিঘির পালাটা পূর্ববঙ্গ গীতিকায় উপস্থাপিত হয়েছে। আচ্ছা, এটাই হলো মূল কারণ। তবে এটা দুই নামে, একটা হলো কমলা রানীর দিঘি, একটা হলো রাজা রঘুর পালা। আচ্ছা, কিন্তু আমরা ইতিহাসের সাথে যদি বিশ্লেষণ করতে যাই,
তবে এটা ইতিহাসের অংশ হয় না, কারণ কমলানির দিকে রাজা রঘুকে যে ছোট্ট শিশু বানানো হয়েছে, কিন্তু এনে রাজা রঘুর যে সময়কাল, সেই সময়কালের সাথে দিঘির সময়কালের কোনো মিল পড়ে না। আরেকটা জিনিস হলো, রাজা রঘুর মার নাম কি কমলানি ছিল? আচ্ছা। ইতিহাসে তো তার কোনো প্রমাণ নেই। তবে আমরা এইটুকু জানি যে মানসিংহের বিরুদ্ধে শোষণ জমিদার যখন যুদ্ধ প্রেরণ করেছিল, তখন বুকাইনগর অদূরেই জানকীনাথ মল্লিক অর্থাৎ রাজা রঘুনাথের বাবা, তিনি আততায়ীর হাতে নিহত হন, তার স্ত্রী সহ। যদি তার স্ত্রী সহ আততায়ীর হাতে ওই জায়গায় নিহত হন, তবে এই কমলা রানী কে? তিনি ওই পুকুরে কোত্থেকে আসলেন? হতে পারে এটা তো কাল্পনিক চরিত্র। এটা অবশ্যই কাল্পনিক চরিত্র। রাজা রঘুকে তুষ্ট করার জন্যই বলেন, কিংবা তার পরবর্তী জেনারেশনকে তুষ্ট করার জন্যই বলেন, এরা কবিয়ালরা কিংবা গীতিকাররা কিংবা পালাকাররা সে কাজটা করেছে। সেইটাই পরবর্তী সময়ে এই সংগ্রাহকরা সংগ্রহ করে পূর্ব বঙ্গগীতিকে উপস্থাপন করার ফলেই এটা একেবারে বিখ্যাত হয়েছে। তাহলে আমরা এইটুকু ইয়ে করতে পারি যে দিঘি অবশ্যই ছিল, সেটার নাম কি ছিল জানা যায়নি, তবে সেটার একটা মানে বিশাল জায়গা জুড়ে একটা দিঘি, বিশাল জায়গা জুড়ে। তার কারণটা ছিল স্থানীয় পানীয় জলের চাহিদা পূরণ। আপনি তো, আমরা পুরো নেত্রকোনার ইতিহাস জানলাম, ভৌগোলিক বৈচিত্র্যতা জানলাম, এখানকার মানুষের কথা জানলাম, রাজনৈতিক ইতিহাস আমরা জানলাম। তো গুরুত্বপূর্ণ নেত্রকোনা, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। আপনি কাজও করেছেন অনেকগুলো, কিন্তু আমার কাছে যেটা জানতে চাই আপনার কাছে, আমার কাছে মনে হচ্ছে যেটা, যে এই গুরুত্বপূর্ণ অঞ্চলের কথা আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না। এটা জানার জন্য কি করলে ভালো হয় আপনি মনে করেন, আর এটার গুরুত্বটা আমরা কিভাবে তুলে ধরতে পারি, আপনার মতামত? আচ্ছা, এখন একটা কথা বলি আমি, যে আমরা এই প্রজন্ম, জি, আমরা কিন্তু বই বিমুখ। একদমই তাই। আমরা মোবাইলে আসক্ত হওয়ার ফলে আমরা অনেক কিছু কিন্তু হারিয়ে ফেলছি। আমাদের যে বিদ্বজন যারা ছিলেন, তারা কিন্তু নেত্রকোনাকে মূল্যায়ন ঠিকই করতেন। যেমন ধরি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার অন্যতম সহযোগী ছিলেন, তার বাড়ি ছিল নেত্রকোনা, শৈলজরঞ্জন মজুমদার। তার সম্পর্কে আপনারা কতটুকু জানেন আমি জানি না। প্রায় 150 গানের মতো রবীন্দ্রসঙ্গীত, প্রায় 150 রবীন্দ্রসঙ্গীতের মতো সুর করেছেন শৈলজরঞ্জন মজুমদার। আপনি একটা বইও আছে যে ময়মনসিংহের রবীন্দ্রনাথ, এটার উপর আপনি একটা বইও লিখেছেন। হ্যাঁ, আমি ওই বইটা লিখতে যাই আমি সন্ধান পেয়েছি যে রবীন্দ্রনাথ এই নেত্রকোনা সম্পর্কে তার যথেষ্ট আগ্রহ ছিল। শুধু নেত্রকোনা নামটাই না, নেত্রকোনা পাশ দিয়ে প্রবাহিত যে একটা নদী আছে, মগরা নদী নিয়ে রবীন্দ্রনাথ শৈলজরঞ্জন মজুমদারকে অসংখ্যবার প্রশ্ন করেছেন যে তোর বাড়ির পাশ দিয়ে প্রবাহিত নদীর জন্য কি নাম? মগরার পাড়ই তো নেত্রকোনা। হ্যাঁ, তখন অর্থাৎ রবীন্দ্রনাথ এটা নিয়ে একটু ঠাট্টাম করতেন। অর্থাৎ মগরা শব্দ উচ্চারিত হলে রবীন্দ্রনাথ হাসতেন, মগরা আবার কিসের নাম? তখন শৈলজরঞ্জন মজুমদারের উত্তর ছিল যে 1 মাইল অবধিও সোজা যায়নি, বারবার বেঁকে গিয়েছে, তাই আমার অঞ্চলে ভাষায় মগরা অর্থাৎ একগুয়ে। রবীন্দ্রনাথ ওই বিষয়টা নিয়ে রবীন্দ্রনাথ অসংখ্যবার হাসাহাসি করেছেন, আর অসংখ্যবার সেই প্রশ্নটাও এই শৈলজরঞ্জন মজুমদারকে করেছেন। আর এই নেত্রকোনাকে শৈলজরঞ্জন মজুমদার, আমি আগেই বলেছি যে তার একটা লেখার জায়গা ছিল প্রশান্ত কুমারী মহানবিশের দোতলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণার যে কামরাটা ছিল, সেই কামরাটার নাম উনি নেত্রকোনা করেছেন। আমরা এমনও দেখি যে তারিখে এই বসে ওই জায়গায় তিনি কবিতা লেখেন, সেই তারিখেই উনি আবার ওনার স্থান নাম লেখেন নেত্রকোনা, আবার তারিখ দেন। একই তারিখে দেখা যায় জোড়াসাঁকোতে বসেও তিনি কবিতা লেখেন। আমরা প্রশান্ত কুমারী মহানবিশের একটি বই আছে যেটা 22 শ্রাবণ। আমরা 22 শ্রাবণে পড়েছি রবীন্দ্রনাথ নাকি প্রশান্ত কুমারী মহানবিশের সাথে কথা বলেছেন যে আগামী দিনে ঐতিহাসিকদের আমি একটি প্রবলেম তৈরি করে গেলাম। আচ্ছা, আচ্ছা, ওই যে একই তারিখে আচ্ছা, ময়মনসিংহের নেত্রকোনা এবং জোড়াসাঁকো যে একদিনে দুটি জায়গায়, উনি রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে একটা ঐতিহাসিকদের জন্য একটা প্রবলেম তৈরি হয়ে গেল। তবে আমাদেরকে সেই প্রবলেম থেকে আমরা উত্তরণ পেয়েছি প্রশান্ত কুমারী মহানবিশের এই কল্যাণেই। যাই হোক, রবীন্দ্রনাথ নেত্রকোনাকে জানতেন,
ভালোবাসতেন। আর নেত্রকোনা সম্পর্কে উচ্চ মহল কিন্তু, যারা শিক্ষিত মহল বিদ্বজ্জন, তারা কিন্তু জানেন। আমরা সম্প্রতিকালে আমরা হয়তোবা ততটা জানি না। এটা হলো আমাদের দৈন্যতা। আমরা এই জীবন জীবিকা ভিত্তিক পড়াশোনা করতে যে আমরা ওই জায়গাটাতে আমাদের ঐতিহ্যের জায়গা থেকে অনেকটা দূরে সরে গেছি। অনেক দূরে এটা সরে আমাদের জন্য কল্যাণকর নয়। আচ্ছা স্যার, মানে কি করা যেতে পারে? আপনি হ্যাঁ লেখক হিসেবে আপনি কি চান বা কি হ্যাঁ, হওয়া উচিত? আমি লেখক হিসাবে তো পাঠক সৃষ্টির কথাই বলবো। শুধু পাঠক না, সুপাঠক। এবার নিজেকে জানার মতো পাঠক। প্রথম নিজেকে জান, এরপরে আস্তে আস্তে বাইরে যাও। বাহিরটাও আমাদের প্রয়োজন, ভিতরটাও প্রয়োজন, আমাদের আঙ্গিনা প্রয়োজন, আমাদের পাশের স্থানটা প্রয়োজন, আমাদের সবকিছুই প্রয়োজন। তবে জানতে হবে, পড়তে হবে, আবার আমাদের আগামী প্রজন্মকে তার জন্য তৈরি করতে হবে। স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মানে অল্প সময় না, বেশ খানিকক্ষণ আপনার সাথে কাটালাম। মানে এইটুকুর মধ্যে আমার কাছে মনে হচ্ছে ক্লাসরুমে ছিলাম, ইতিহাসের গল্পের সাথে ছিলাম, একজন লেখকের সাথে ছিলাম। আমার নিজস্ব সময়টা খুব ভালো কাটলো। আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাদের। যারা শুনবেন তাদেরকেও, আসবেন নেত্রকোনায়, নেত্রকোনা সম্পর্কে জানবেন। নেত্রকোনা মানুষজন অত্যন্ত উদার প্রকৃতির। আমরা সেই উদারতা আগামী প্রজন্মের মধ্যেও আমরা বিস্তার লাভ করে যেতে চাই, এই প্রত্যাশাই রইল। খুব সুন্দর হয়েছে স্যার। খুব ভালো, লাস্টের ধন্যবাদ। কথাগুলো আরো বেশি সুন্দর।